নমস্কার। পড়ছি শচীন্দ্রনাথ অধিকারীর লেখা পুণ্যাহ সভা থেকে। যে বইটি থেকে পড়ছি সেই বইটির নাম সহজ মানুষ রবীন্দ্রনাথ। অনেকদিন আগেকার কথা। তখন রবীন্দ্রনাথ যুবক। জমিদারি দেখাশোনার ভার তার হাতে সবেমাত্র এসেছে। তিনি জমিদারির সদর পুণ্যাহ উপলক্ষে প্রথম শিলাইদহে এসেছেন। সেবারে তরুণ জমিদার রবীন্দ্রনাথ প্রকাণ্ড পালকি থেকে নেমে বিরাট সমারোহ আর জয়ধ্বনির মধ্যে সুসজ্জিত পুণ্যাহ সভায় প্রবেশ করেই আসন গ্রহণ না করে স্তম্ভিত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার জন্য নির্দিষ্ট ভেলভেট মোড়া সিংহাসনের কাছেও গেলেন না। দরজার কাছেই দাঁড়িয়ে চারদিকে চাইতে লাগলেন। সভায় যে যার আসনে বসেছে। প্রকাণ্ড হলঘরখানা বহু লোকের সমাগমে গমগম করছে। সকলেই তার বসবার জন্য অপেক্ষা করছে। কিন্তু কি আশ্চর্য, কয়েক মিনিট চলে গেল, তরুণ জমিদারবাবু সভায় না বসে চুপ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। সবাই অবাক হয়ে গেল, হইচই পড়ে গেল। অদ্ভুত ব্যাপার। ম্যানেজার ও আমলাবাবুরা মহা চিন্তিত এবং ভীত হয়ে পড়লেন। কি ত্রুটি হয়ে গেল, কি অপরাধ হয়ে গেল, কি জন্যে তরুণ জমিদারবাবু রুষ্ট হলেন, কিছুই ঠিক করতে না পেরে সদর নায়েব মশাই রবীন্দ্রনাথের সম্মুখে এসে হাত জোড় করে আসন গ্রহণ করতে অনুরোধ করলেন। রবীন্দ্রনাথ এইবারে পুণ্যাহ সভা থেকে মুখ ফিরিয়ে সদর নায়েব মশাইকে বললেন, নায়েব মশাই, ব্যাপার কি? পুণ্যাহ সভায় এরকম হরেক রকম বসবার ব্যবস্থা কেন? মানুষের বসবার জন্য এত বিভিন্ন রকমের আয়োজন কেন? অবাক হয়ে সদর নায়েব বললেন, এখানে পুণ্যাহ আয়োজনে এইরকম ব্যবস্থাই তো চিরকাল হয়ে আসছে। মহর্ষিদেবের আমল থেকে এরকম প্রথাই চলে আসছে যে আপনার জমিদারির নায়েব, সদর ও মফস্বলের কর্মচারী, ব্রাহ্মণ, পণ্ডিত, শূদ্র, চাষি, সদগোপ, চাঁড়াল, বিভিন্ন জাতির জন্য সম্ভ্রান্ত ও সাধারণ প্রজা, মুসলমান প্রজা, এদের জাতীয় পদমর্যাদা হিসেবে বসবার ব্যবস্থা থাকবে। এই হচ্ছে এখানকার সভায় বসবার চিরপ্রচলিত প্রথা। নতুন কিছুই করা হয়নি। রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, এমন একটা শুভ উৎসবেও আমাদের মিলনে এত বাধা, এত ভেদবুদ্ধি থাকবে কেন? দেখুন, আমার অনুরোধ, এসব আসন উঠিয়ে দিন। আজকের দিনে এই উৎসবে আমরা সবাই এক আসনে বসবো। সেইটাই হবে আজকের এই শুভ উৎসবের সার্থকতা। সদর নায়েব খুবই আশ্চর্য হলেন। এত বড় সম্ভ্রান্ত অভিজাত তরুণ যুবক নিজের জমিদারিতে এসে যে এইরকম প্রস্তাব করতে পারেন, এই কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। কিন্তু তাকে তো জমিদারি চাল বজায় রেখে চলতে হবে। বিশেষত স্বয়ং জমিদারের উপস্থিতিতে সে সম্ভ্রম 16.5 আনা বজায় রাখতেই হবে। তাই তিনি একটু জোরের সঙ্গেই বললেন, এটা হচ্ছে জমিদারের একটা বিশিষ্ট আনুষ্ঠানিক দরবার। এখানে উচ্চ নীচ, মানি অমানি, ব্রাহ্মণ, শূদ্র, মুসলমান একসঙ্গে বসবে কেমন করে? এই প্রাচীন রীতি বদলাবার তো কোনো উপায় নেই। রবীন্দ্রনাথ তখন বললেন, না না, তা হতেই পারে না। এটা আমাদের সকলের মিলন সভা, এটা জমিদারি দরবার নয়। আমি বলছি, এসব আসন তুলে দিন। সদর নায়েব এসব কথা তরুণ জমিদারের ভাবাবেগ মনে করে বললেন, প্রিন্সের আমলে, মহর্ষিদেবের আমলে যা হয়নি, আমি এত বয়স অব্দি নায়েবই করে যা দেখিনি কখনো, তা তো হতে পারে না। পুণ্যাহের শুভক্ষণ প্রায় এসে পড়েছে। এমন সময় এ কি অভাবনীয় কাণ্ড! প্রজারা, জোরদারেরা সবাই একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। আমলাবাবুরা অতি ব্যস্ত হয়ে পড়েছেন। সদর নায়েব পুনরায় রবীন্দ্রনাথকে আসন গ্রহণ করতে বিনীতভাবে অনুরোধ করলেন। কিন্তু কিছুতেই রবীন্দ্রনাথ সে অনুরোধ রক্ষা করলেন না। তিনি স্থির কণ্ঠে বললেন, না, আমি বসবো না, কিছুতেই বসবো না। এমন একটা উৎসবে কখনোই এত বড় বিভেদ সৃষ্টি হতে দেব না। সাধারণ প্রজারা কি আজ অপমানিত হবার জন্যই এই শুভ অনুষ্ঠানে যোগ দিতে এসেছে? আপনি সব সরিয়ে নিন, সব একাসন করে দিন। সদর নায়েব তবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এতদিনকার প্রাচীন প্রথা, জমিদারি সম্ভ্রম আজ একেবারে একদিনে নষ্ট হয়ে যাবে।
রবীন্দ্রনাথ এবারে কিছু উগ্রমূর্তি হয়ে বললেন, এ কখনো হতে পারবে না, সবার এক আসন করে দিন, এই আমার হুকুম। সদর নায়েব নিরুপায় হয়ে সরে গেলেন। ভাবলেন একটু পরেই তরুণ জমিদারের ভাববিলাসিতা কেটে যাবে। বহু প্রজা জোদ্দার তরুণ জমিদার রবীন্দ্রনাথের অপরূপ রূপ আর মুখের মিষ্টি কথা শুনবার জন্যে সেবারে নানা স্থান থেকে এসেছিলেন। তাঁরা ভিড় করে গোলমাল করতে লাগলেন। তরুণ জমিদারও যে তার হুকুম তামিল না করিয়ে ছাড়বেন এরকম ধারণাও কারো ছিল না। কিন্তু এতদিনকার প্রাচীন প্রথা। রবীন্দ্রনাথ সদর নায়েবকে পুনরায় ডাকলেন। তিনি এসেই বললেন তিনি সেই দিনই চাকরিতে ইস্তফা দিতে চান। তার সঙ্গে অন্যান্য আমলারা এসে জানালেন যে তারা ঠাকুরবাবুর চাকরি করে জাতমান খোয়াতে রাজি নন। এইবারে রবীন্দ্রনাথ যথার্থ নিরুপায় হয়ে পড়লেন। তিনি উচ্চকণ্ঠে চেঁচিয়ে সমস্ত আমলা ও প্রজাদের সম্বোধন করে বললেন, আজ এমন একটা উৎসবের দিনেও কি আমরা একত্র মিলিত হবার সুযোগ হারাবো? এটা যদি সত্যি উৎসব সভা হয় তবে এখানে এসেও আমরা পরস্পরে ভেদ সৃষ্টি করে আমাদের মধুর সম্পর্কটা নষ্ট করে দেব? না, তা হবে না। তোমরা আমার কথা শোনো, সব চেয়ার সরিয়ে নাও, এসো আমরা সবাই আজ একা আসনে বসে আলাপ পরিচয় করি, উৎসব করি। এসো, সব সরিয়ে নাও। বিচিত্র ভোজবাজির মতো কয়েক মিনিটের মধ্যেই প্রকাণ্ড হলঘরের চেয়ার চৌকি ইত্যাদি অপসারিত হল। সমস্ত হলঘরে প্রকাণ্ড ফরাস পাতা হল। কেবল জমিদার বাবুর জন্য মধ্যস্থলে জরি ও ভেলভেটের কাজ করা একটা গালিচা ও তাকিয়া দেওয়া হল। রবীন্দ্রনাথ সবার আগে গিয়ে বসলেন। তিনি উচ্চ হাস্যে হলঘর মুখরিত করে বললেন, সদর নায়েবমশাইকে ডাকো, তোমরা সবাই এসো, সবাই এখানে বসো, এসো আমরা সবাই পুণ্যাহের উৎসব করি। পুণ্যাহের উৎসব সুসম্পন্ন হল। প্রজারা সেদিন কাতারে কাতারে কাছারিতে ভেঙে পড়েছিল। সেদিন ছোট বড় সমস্ত প্রজা রবীন্দ্রনাথের অপরূপ দেবমূর্তি দেখে আর তাঁর অমৃতকণ্ঠের বাণী শুনে তৃপ্ত হয়ে বাড়ি ফিরে গেল। সেই দিন থেকে পুণ্যাহ সভায় তীব্র জাতিভেদের ব্যবস্থা উঠে গেল। সেই দিন থেকে পুণ্যাহ সভায় প্রকাণ্ড ফরাস আর জমিদারবাবুর বসবার জন্য গালিচা ও তাকিয়ার প্রবর্তন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।